আসসালামু আলাইকুম। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বা কম্পিউটার দ্বারা বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তার অনুকরণের প্রোগ্রামকেই বোঝায়, যা মানুষের মতো চিন্তা করে এবং তাদের কার্যাবলী অনুকরণ করে। যেমন দাবা খেলা, ই-কমার্স সাইট থেকে বিভিন্ন পণ্যর সাজেশন প্রদান, স্বচালিত গাড়ি, অটোপাইলট বিমান কিংবা অনপ্যাসিভের মতো প্রযুক্তি নির্ভর কোম্পানির ব্যবসায়িক প্রসারের কাজ ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। মেশিন যখন মানুষের মতো বুদ্ধিমত্তা দেখায়, সেটিই তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে বিবেচিত হয়। যুক্তি, সমস্যা সমাধান, মানুষের ভাষা বোঝার ক্ষমতা, শিক্ষণ, পরিকল্পনা করা বা কোনো বিষয়ে হস্তক্ষেপ করার মতো সামর্থ্য সম্পন্ন মেশিনই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছেন অ্যালান টুরিং। আজকের পর্বে অ্যালান টুরিংয়ের প্রস্তাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্ষমতার উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা তিন প্রকার: সংকীর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সুপার কৃত্রিম বুদ্ধিমত্তা বা সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সবচেয়ে সাধারণ এবং বর্তমানে বহুল প্রচলিত এআই হলো ন্যারো এআই বা ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ন্যারো এআই তার ক্ষেত্র বা সীমাবদ্ধতার বাইরে কাজ করতে পারে না, কারণ এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজের জন্য প্রশিক্ষিত, তাই একে দুর্বল এআইও বলা হয়। ন্যারো এআই এর কিছু উদাহরণ হলো দাবা খেলা, ই-কমার্স সাইট থেকে বিভিন্ন পণ্যর সাজেশন, সেলফ ড্রাইভিং কার, অটোপাইলট বিমান কিংবা ইউটিউবে আপনার চাহিদা মোতাবেক ভিডিও ইমপ্রেশন পাওয়া। জেনারেল এআই হলো এমন এক ধরনের বুদ্ধিমত্তা যা মানুষের মতো দক্ষতার সাথে যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদন করতে পারে। বিশ্বব্যাপী গবেষকরা এখন জেনারেল এআই দিয়ে মেশিন তৈরির দিকে মনোনিবেশ করেছেন, তবে এটি এখনও গবেষণাধীন রয়েছে এবং এই জাতীয় সিস্টেমগুলো বিকাশ করতে অনেক প্রচেষ্টা এবং সময় লাগবে। সুপার এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি স্তর যেখানে মেশিনগুলো মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে এবং জ্ঞানীয় বৈশিষ্ট্যগুলোর সাথে মানুষের চেয়ে যে কোনো কাজ ভালোভাবে সম্পাদন করতে পারে। সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু মূল বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে ধাঁধা সমাধান, বিচার বিবেচনা, পরিকল্পনা এবং নিজ থেকেই যোগাযোগ করতে পারার সক্ষমতা। সুপার এআই এখনও একটি অনুমানমূলক ধারণা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জন্য যেমন কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর হুমকি। তা নিয়ে জ্ঞানী মহলে রয়েছে নানা বিতর্ক। বিজ্ঞানের দ্রুত উন্নতি মানব জীবনে যেমন প্রশান্তির পরশ বইয়ে দিয়েছে, তা আরও বেগবান হবে নাকি মানব সভ্যতাকেই কোনো এক অজানা বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে, এ নিয়ে ভাববার অবকাশ রয়েছে। বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বহুদিন আগেই এ সতর্কবার্তা দিয়ে গেছেন। সে কথায় আবার নতুন করে শোনালেন গুগলের সাবেক চেয়ারম্যান এরিক স্মিড। তিনি শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান খুব ভালো করেই পর্যবেক্ষণ করে আসছেন। তার চোখে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের স্বর্ণযুগ এখন। তাই তো বিভিন্ন প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির প্রসারে বিনিয়োগ করছে। যন্ত্রমানবী সোফিয়াকে বাংলাদেশে আনা হয়েছিল 2017 সালের ডিসেম্বরে। এ ধরনের যন্ত্র তৈরির পেছনে ব্যাপক বিনিয়োগ করছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের এনভিডিয়া তৈরি করছে উন্নত এআই চিপ। দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার। গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস জানাচ্ছে 2025 সালের মধ্যে এআই খাতের রাজস্ব 20% বেড়ে 90 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। ইতিমধ্যে আমাজন, মাইক্রোসফট, অ্যালফাবেট এ বাজারের সুবিধা পেতে শুরু করেছে। এছাড়াও অনপ্যাসিভের মতো অনেক কোম্পানি এর সুবিধা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যন্ত্রকে মানুষের মতো আচরণ করতে সক্ষম করে। মেশিন লার্নিং নামের পদ্ধতি ব্যবহার করে আরও উন্নত পূর্বাভাস সহ ধীরে ধীরে উন্নত হয়ে উঠছে যন্ত্র। এর পাশাপাশি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নামের ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে মানুষের মস্তিষ্কের মতো সিদ্ধান্ত নিতে পারছে যন্ত্র। এতে সিদ্ধান্ত নিতে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন পড়ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ যেমন আছে তেমনই আছে সম্ভাবনাও। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে রোবট 2050 সালের মধ্যে সমস্ত মানবিক কাজ সম্পাদন করতে সক্ষম হবে। 2025 সালের মধ্যে 10% কাজ সম্পন্ন করতে পারবে রোবট। শেয়ার বাজার থেকে শুরু করে নানা ব্যবসায়িক কাজে এর ব্যবহার বাড়ছে। এর বাইরে বেশি সম্ভাবনাময় ক্ষেত্র হচ্ছে প্রতিরক্ষা। বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের ব্যবহার শুরু করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, রাশিয়ার নাম আসছে সবার আগে। প্রতিরক্ষার পাশাপাশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ঘটনা ঘটছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ছাড়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাছ থেকে শিখতে পারে। ভাবুন, যদি এটি কিছু ভুল শেখে এবং ভুল সুপারিশ করে, তবে যে কোনো দুইটি দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। তাই পরাশক্তিধর রাষ্ট্রগুলোকে এ ব্যাপারে বিশেষ সচেতন থাকতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জ্যাকমা বলেছেন, আমরা ভাগ্যবান, প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন ব্যাপক রূপান্তরের পথে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে তিনি বিশ্ব মুক্তির জন্য হুমকি মনে করার পাশাপাশি একে সমর্থনের কথাও উল্লেখ করেছেন। এ ব্যাপারে তার মূল্যায়ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট অসংখ্য চাকরি কেড়ে নেবে, কারণ ভবিষ্যতে অনেক কিছুই করা হবে মেশিন দিয়ে। আগামী দিনগুলোয় চিকিৎসা সেবা, অফিস আদালতে, শিল্প কারখানায়, সংবাদ সংস্থা বা গণমাধ্যমে, ভাষান্তর প্রক্রিয়ায়, টেলিফোন সেবায়, বৈজ্ঞানিক গবেষণায়, হোটেল রেস্তোরাঁ, এমনকি বিপণী বিতান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে রোবটের ব্যাপক ব্যবহারের আভাস দিচ্ছেন বিজ্ঞানীরা অনুমান করছেন 2049 সালের মধ্যে রোবট বেস্ট সেলার বুক লিখতেও সক্ষম হবে। যদিও জাপানে বুদ্ধিমান সম্পন্ন মেশিনের রচিত উপন্যাস সাহিত্য পুরস্কারের জন্য ইতিমধ্যে বিবেচিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী অভিমত ব্যক্ত করেছেন, আগামী 120 বছরের মধ্যে মানুষের সব কাজ বুদ্ধিমান মেশিনের মাধ্যমে সম্পন্ন করতে পারবে। বর্তমান বিশ্বে বড় দুশ্চিন্তার নাম হচ্ছে ডিপফেক। এটি কম্পিউটারে কারসাজি করা ছবিতে এক ব্যক্তির স্থানে অন্য ব্যক্তিকে প্রতিস্থাপনের জন্য ব্যবহার হয়। আশঙ্কার কথা, ছবি বা ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করে হুবহু আসলের মতো প্রচার করা হচ্ছে। বিষয়টি প্রযুক্তি জগতে ডিপফেক নামে ব্যাপক পরিচিত হয়ে উঠেছে। 5G প্রযুক্তির বিকাশ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্ত প্রযুক্তির ব্যবহার ডিপফেকের প্রভাব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ডিপফেক তৈরির টুল অনলাইনে ব্যাপকভাবে পাওয়া যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভুয়া ভিডিও তৈরি করার পর তা যদি মানুষের সামনে তুলে আনা হয়, এমনকি তা ভুয়া বলে প্রচার করা হয়, তারপরও কম বেশি মানুষ তা বিশ্বাস করে বসে। বর্তমানে ড্রোনের মতো আধা স্বয়ংক্রিয় যন্ত্রগুলো নানা কাজে ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। যুদ্ধক্ষেত্রে এগুলোর ব্যবহার ইতিমধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে। সম্প্রতি তা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বেশ আলোচিত হচ্ছে। তবে ড্রোনের মতো যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ থাকে মানুষের হাতেই। সে তুলনায় পুরোপুরি স্বয়ংক্রিয় অস্ত্র বা ঘাতক রোবট মানুষের হাতে কোনো নিয়ন্ত্রণের সুযোগ থাকে না। এর পরিবর্তে যন্ত্রটি নিজেই তার সেন্সর, সফটওয়্যার এবং কারিগরি প্রক্রিয়া ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ঘাতক রোবট নিয়ে তাই উৎকণ্ঠা বেড়েই চলেছে, কারণ রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র স্বয়ংক্রিয় অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। তাই রোবট তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিনৈতিকতা নির্ধারণ করা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এই আলোচনা জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে। আন্তর্জাতিক একটি চুক্তির কথাবার্তাও চলছে এ নিয়ে। তবে ঘাতক রোবট নিয়ে উৎকণ্ঠা বাড়লেও রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ এ ধরনের রোবট নির্মাতা দেশগুলো এমন চুক্তি নিয়ে আলোচনার বিরোধিতা করছে। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্যালেনবার্গ এবং নিউজিল্যান্ডের নিরস্ত্রীকরণ বিষয়ক মন্ত্রী ফিল টোয়েনফোর্ড
উভয়েই স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণকারী নতুন আন্তর্জাতিক আইন করার আহ্বান জানিয়েছেন। ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস আলোচনার ফলাফলে হতাশা প্রকাশ করেছে। তবে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিদ্যুৎ এবং টেলিফোনের সঙ্গেও তুলনা করছেন অনেকেই। এর ভালো এবং মন্দ দুটি দিকই আছে। এটি একদিকে যেমন জীবন রক্ষাকারী ঔষধ আবিষ্কার করে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারে, তেমনি এটি মন্দ লোকের খপ্পরে গেলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে অনেকেই বলেন রোবট বিশ্ব দখল করতে চলেছে, কিন্তু মানুষকে সহসা তা ছাড়িয়ে যেতে পারছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে, তবে তার আগেই সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে মানুষের হাতেই। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যেসব সরঞ্জামের যোগান লাগবে এবং ব্যবহারের পর অকেজ হয়ে পড়া এসব যন্ত্র বা যন্ত্রাংশ যখন বর্জ্যে পরিণত হবে, এ উভয় ক্ষেত্রেই পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। এর প্রসারে অন্যান্য সামাজিক এবং পারিপার্শ্বিক বিপর্যয়ের সঙ্গে পরিবেশ দূষণেরও মতো ভয়াবহ বিষয়টিও ঘটতে পারে। আমাদের মনে রাখতে হবে, শুধু পলিথিন এবং প্লাস্টিক বোতলের জঞ্জালেই প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য মহাসাগরগুলোকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সাগরের নীল জলরাশিতে বেঁচে থাকা প্রাণীকুল এবং উদ্ভিদরাজি ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে। ইতিমধ্যেই পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের যে নমুনা পাওয়া যাচ্ছে, তাতে পৃথিবীবাসীর জন্য বিপদ ঘনীভূত হচ্ছে বলেই প্রতীয়মান হয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার অযাচিত প্রসার রোধকল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও নিয়ন্ত্রণমূলক আইন প্রতিষ্ঠার মাধ্যমেই এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে বিশ্ব নেতৃবর্গকে ঐক্যমতে পৌঁছাতে হবে। পৃথিবীর ফুসফুস নামে খ্যাত বিশ্বের সবচেয়ে বৃহৎ বনভূমি আমাজন। এই বনেই রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সাপ অ্যানাকোন্ডা। মহাবন আমাজন সম্পর্কে জানার আগ্রহ থাকলে এই ভিডিওটি দেখতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আপনার মতামত থাকলে জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।